আচ্ছা, আজকে আমরা একটা টপিক স্টার্ট করব, যে টপিকটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বাই ফোনে বলেছিল, স্যার এটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। সেটা হচ্ছে, আমার মনে হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু ইন্ডিয়ার ফিজিওগ্রাফি, অর্থাৎ ফিজিওগ্রাফি ডিভিশন অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের কিন্তু একটু সমস্যা হয়। ঠিক আছে, আজকে যে ক্লাসটা আমরা করব এই ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ, সেই ক্লাস কিন্তু শুরু হবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব কি, যে টোটাল ভারতকে আমরা ভূপ্রাকৃতিক ভাবে কয়ভাবে ভাগ করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা তাহলে জেনে নিই একটু বেসিক। ভূপ্রকৃতি বলতে কি বুঝবো, যেমন দেখুন, আমি যদি আমার টোটাল শরীরটা দেখি, মুখটা দেখি, এই মুখটা কি সব জায়গায় সমান? সমান নেই। দেখুন, নাকটা খাড়া উঁচু হয়ে আছে, গালটা একটু আর একটু একটু নাকের থেকে একটু নিচু বসে আছে, চোখগুলো ঢোকা ঢোকা হয়ে আছে, তাই তো? আবার এই মাথাটা এরকম করে উঠে আছে। তাহলে আমাদের মুখটার মধ্যে অনেক কিছু আকৃতি হয়ে আছে, তাই তো? ঠিক সেরকম দেখবেন, আপনি যখন বাড়ি থেকে বাজারে বা স্কুলে বা যে কোনো জায়গায় বেরোবেন, আশেপাশে যদি আপনি দেখতে দেখতে যান, তাহলে দেখতে পাবেন কোথাও আছে খাল, কোথাও আছে উঁচু ডিবি আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। অর্থাৎ ভূমির রূপ কেমন, সেটাকে আমরা কি বলবো? ভূপ্রকৃতি। অর্থাৎ যেটা উঁচু হবে সেটাকে আমরা বলবো পর্বত, 900 মিটারের বেশি উঁচুকে আমরা কি বলবো? পর্বত। তার থেকে নিচু হলে আমরা কি বলবো? সেটাকে বলবো পাহাড়। তার থেকে কম হলে মালভূমি, তার থেকে কম হলে সমভূমি। চলুন একটু বেশি দেখে নিই একবার। দেখুন, হাতটা আমি এরকম করলাম, তাহলে এটাকে হাত এরকম করলাম, এটাকে আমরা কি বলবো? পর্বত। তার থেকে একটু নিচু হলে কি বলবো? পাহাড়। তার থেকে এরকম চ্যাপ্ট হলে, টেবিল আকৃতি হলে, সেটাকে আমরা কি বলবো? মালভূমি। আর এরকম হলে কি বলবো? সমভূমি, তাই তো? আর আমরা জানি দ্বীপ তো আমরা কাকে বলে আগে থেকেই জানি। তাহলে মোটামুটি একটা বেসিক আইডিয়া বুঝতে পেরে গেলাম। এবার আমাদেরকে কি দেখতে হবে, আমাদের টোটাল ভারতের আয়তন বিশাল, তাই ভারতের কোন জায়গায় কী রকম ভূপ্রকৃতি আছে এটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। চলুন তাহলে আমরা একটু জেনে নিই। এবার ভারতের টোটাল ভূপ্রকৃতিকে আমরা 6 ভাগে ভাগ করব, টোটাল 5 ভাগে ভাগ করব। এই ভাগটা অনেকটা, কোনো বইয়ে 5 ভাগে আছে, কোনোটায় 6 ভাগে আছে, কখনো 7 ভাগে আছে। কোনোটাই ভুল নয়, ঠিক আছে? সবগুলোই ঠিক। অ্যাকচুয়ালি কোনো বই 6 ভাগে যেটা করেছে একটু আরও ডিটেলসে বলেছে, 7 ভাগে সেটা ডিটেলসে বলেছে। আমি কিন্তু আজকে টোটাল ভারতের ভূপ্রকৃতিকে 5 ভাগে ভাগ করব, মানে যতটা সিম্পলভাবে করা যায়। চলুন তাহলে দেখে নিই। 1 নম্বর আমরা কি ভাগ দেখব? উত্তরের পার্বত্য অঞ্চল। অর্থাৎ ভারতের উত্তর দিকে, চলুন ম্যাপে দেখে নিই, উত্তর দিকে আছে বিশাল পার্বত্য অঞ্চল, ঠিক আছে? 1 নম্বর ভাগ। ইংরেজিতে আমরা কি বলবো? দ্য নর্থার্ন মাউন্টেন। ওকে। 2 নম্বর কি? ঠিক পর্বতের নিচে, ঠিক আছে, পর্বতের নিচে কি থাকবে? উত্তরে বৃহৎ সমভূমি অঞ্চল, বা এটাকে ইন্দো গাঙ্গেয় সমভূমি বলা হয়। চলুন, এই তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি উত্তরে সমভূমি অঞ্চল, ঠিক আছে, এটাকে ইন্দো গাঙ্গেয় সমভূমি অঞ্চল বলা হয়। ইংরেজিতে এটা আমরা কি বলবো? এটা বলবো দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া, বা ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন। কেন ইন্দো গ্যাঙ্গেটিক বলে? তার কারণ এই সমভূমি অঞ্চলটা গঠন করতে মেনলি 3টে নদীর ভূমিকা আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। তো এই 3টে নদীর ভূমিকার জন্য এটাকে এইভাবে নামকরণ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি দেখব? 3 নম্বর, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই যে ম্যাপে দেখে নিন, এটাকে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আমরা বলবো। ইংরেজি আমরা কি বলবো? দ্য ইন্ডিয়ান প্লেটো, বা দ্য পেনিনসুলার প্লেটো অফ ইন্ডিয়া। তাহলে 3টে ভাগ পেয়ে গেলাম। 4 নম্বর কি? উপকূলীয় সমভূমি অঞ্চল, বা এটাকে আবার অনেকে বলে পশ্চিম এবং পূর্ব উপকূলীয় অঞ্চল। দেখুন, এই যে ডট 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 যেগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা কি বলবো? উপকূলীয় সমভূমি অঞ্চল। ইংরেজিতে আমরা কি বলবো? দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কোস্টাল প্লেন। ওকে। আর শেষ একটা যেটা বলবো, দ্বীপ অঞ্চল বা দ্বীপপুঞ্জ। এই যে আমরা জানি, ম্যাপে দেখে নিন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিংবা লাক্ষা দ্বীপপুঞ্জ। ওকে। এই যে 5টা বিভাগ আমরা করলাম, এরপর আমাদেরকে কি করতে হবে? এই 5টা বিভাগ, প্রত্যেকটা বিভাগ সম্পর্কে কিন্তু আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তার কারণ কি? এখান থেকে কিন্তু পরীক্ষায় আস্তে আস্তে বিভিন্ন রকম কোশ্চেন পড়ে, এবং সেখান থেকে কিন্তু উত্তর আমাদেরকে সঠিক করে আসতে হবে। ওকে। এরপরে আমরা প্রত্যেকটা বিভাগ সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে যে বিভাগটা আমরা শুরু করব সেটা হচ্ছে উত্তরে বৃহৎ সমভূমি অঞ্চল, বা উত্তরে পার্বত্য। প্রথমে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, বা দ্য নর্থার্ন মাউন্টেন। আমরা হিমালয় পর্বতশ্রেণী, হিমালয়ান রেঞ্জ সম্পর্কে একটু জেনে নিই বিষয়। তার কারণ কি?
এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। চলুন কয়েকটা সেটে জেনে নিই। সেট 1, হিমালয় পর্বত শ্রেণী হচ্ছে বিশ্বের উচ্চতম ও নবীনতম ভূঙ্গিল পার্বত্য অঞ্চল। এটা আমরা কি করে মনে রাখবো? শর্টকাট ট্রিক ব্যবহার করে দিই। দেখুন এইচ হচ্ছে হিমালয়, এইচ হচ্ছে হাইয়েস্ট, হাইয়েস্ট মানে উচ্চতম, তাহলে এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, হয় হচ্ছে হিমালয় আর হয় হচ্ছে হেমা মালিনী। আচ্ছা, আমরা হেমা মালিনীকে দেখেছেন? বয়স কত? 76 বছর, কিন্তু এখনো কিন্তু দেখে ইয়ং মনে হয়। আর আমাদের পাড়ার কোনো মেয়েকে যার 25-30 বছর বয়স তাই কিন্তু বুড়ি মনে হয়, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি ওপরওয়ালা বা ভগবান বেশ কিছু জিনিস কিন্তু অনেক সময় নিয়ে সৃষ্টি করেছে। যেমন সলমান খান, ঐশ্বর্য রায়, হিমালয়, হেমা মালিনী, এদের দেখলেই বোঝা যায়। আর আমরা আমাকে সময় নেয়নি মনে হয়, ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখবো, হেমা মালিনী যেমন সবসময় ইয়ং নবীন, ঠিক সেরকম হিমালয় পর্বতও কিন্তু ইয়ং বা নবীন। ওকে। সেট 2, সেট 2 যেটা পড়ে যে হিমালয় পর্বত ভারতের কটা রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এটা কি করে মনে রাখবো? এটা মনে রাখা আরো সহজ। একটা আমরা কথা বলি না, সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে, এখানে ঠিক সেরকম সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে। কিরকম দেখুন, প্রথমে আমরা হিমালয়ান রেঞ্জ ইংরেজিতে লিখে দেবো HIMALAYN, হিমালয়ান রেঞ্জেস, RANGES, রেঞ্জেস। ওকে। এবার দেখুন সোর্সে থেকে ভূতটাকে বার করি। দেখুন প্রথম অক্ষর এইচ, গোল দিয়ে দেবো, এইচ থেকে হচ্ছে হিমাচল প্রদেশ, তাহলে কোন রাজ্যে যাবে? হিমাচল প্রদেশ। আচ্ছা দেখুন এ আছে, এটাকে গোল দিলাম, এ থেকে হচ্ছে কি অরুণাচল প্রদেশ, তাহলে অরুণাচল প্রদেশের মধ্যে বিস্তৃত। আচ্ছা তারপর দেখুন এল আছে, এল থেকে হচ্ছে লাদাখ, লাদাখ হবে। আচ্ছা শেষে দেখুন এস আছে, এস থেকে সিকিম, তাহলে এই 4টে রাজ্যের নাম কিন্তু আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম, ঠিক আছে? আর এটা জি, জিটাকে আমরা জে ধরে নেবো, জি বা জে, জে থেকে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর শেষে এই আটটাকে ধরবো, আর মানে বলবো আমার উত্তর, রাইট, উত্তর থেকে চলে আসবো উত্তরাখণ্ড। তাহলে আমরা দেখে নিলাম কি 6টা রাজ্যের নাম কি কি? হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, লাদাখ, সিকিম, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড। ওকে। চলুন সেট 3তে আমরা দেখব। এটা পরে যে হিমালয়ের বিস্তার অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি হিমালয় পর্বতমালা পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বার ওয়া পর্যন্ত প্রায় 2400 কিলোমিটার বিস্তৃত। এটা মনে রাখবো কি করে? শর্টকাট ট্রিকের মাধ্যমে। দেখুন আমাদের একটা ভালো অভিনেতা আছে, নাম হচ্ছে নানা পাটেকর, মনে থাকবে? আচ্ছা আমরা সম্পর্কে অনেকে নানা বলি, নানাজি কেমন আছেন? আর একটা দেখবেন অমিতাভ বচ্চনের একটা সিনেমায় দিলার মেদি ব্যাপক গান করেছিল, খুব হিট। গানটা কি? চলুন একটা গান গেয়ে নি। একটা গান আছে না, না 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 রে না রে না, এই ছাটে না রে ছাটে, এই না 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 রে। ওই নানা থেকে নানা, নানা কথাটা আমরা নিয়ে নেবো। প্রথমের দুন্তনে না থেকে হচ্ছে নাঙ্গা পর্বত, আর পরের না থেকে হচ্ছে নামচার বারোয়া। আশা করছি আর ভুল হবে না। আচ্ছা অনেক সময় এবার এরকম কোশ্চেন দেয় যে হিমালয় পর্বতের বিস্তার নদীর দিক দিয়ে দেয়, তখন আমরা কি দেখব? পূর্বে ব্রহ্মপুত্র নদ থেকে পশ্চিমে সিন্ধু নদী পর্যন্ত হিমালয় পর্বত বিস্তৃত। এটা কি করে মোড়া বলছেন? শর্টকাট টিক। দেখুন পূর্বের পূর্ব হস্য বয়রেব ব আছে, আর ব্রহ্মপুত্র নদী ব আছে, তাহলে পূর্ব থেকে ব্রহ্মপুত্র ব ব মিলে গেল। পূর্বে ব যেহেতু আছে, ব্রহ্মপুত্র প্রথম অক্ষর ব, তাহলে পূর্বে কোন নদ? ব্রহ্মপুত্র নদ। আর পশ্চিমে হচ্ছে সিন্ধু নদ। এটা আমরা কি করে মনে রাখবো? এটা মনে রাখতে গেলে আমাদের জাতীয় এনথাম, জাতীয় সঙ্গীত, সেটা আমরা একটু গেয়ে নেবো। যারা ভিডিও দেখছেন একটু অবশ্যই দাঁড়িয়ে যাবেন। চলুন একটু জাতীয় সঙ্গীত গাওয়া যাক। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। এই যে দুটো লাইন, এই দুটো লাইন কিন্তু আমরা মনে রাখবো। এখানে এই পাঞ্জাব সিন্ধু, এই পাঞ্জাব সিন্ধু কথাটা আমরা নিয়ে নেবো, ঠিক আছে? দেখুন পাঞ্জাব কোন দিকে? পশ্চিম দিকে, পয়ে পশ্চিম, পয়ে পাঞ্জাব। আর সিন্ধু নদী কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে। তাহলে হিমালয়ে কোন পশ্চিমে সিন্ধু নদী থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত। আশা করছি আর ভুল হবে না। এবার চলুন সেট 4-এ, সেট 4 একটা কোশ্চেন পড়ে যে হিমালয় কোন দিকে বেশি চওড়া, পশ্চিম দিকে না পূর্ব দিকে? অনেক ছেলেমেয়ে ভুল করে। চলুন দেখা যাক এরপর থেকে ভুল হয় কিনা। দেখুন পশ্চিমে কটা অক্ষর আছে? প একটা, তালবস্যা একটা, চ একটা, ম একটা, কটা? 4টে, 4টে। পূর্বে কটা আছে? প ব দুটো, তাহলে বলুন তো এখানে 4টে, এখানে দুটো, তাহলে কে বড়? পশ্চিম বড় পূর্ব থেকে। তাহলে হিমালয় কোন দিকে চওড়া বেশি? পশ্চিম দিকে চওড়া বেশি। আর পূর্ব দিকে চওড়া কম। কোশ্চেন পড়ে পশ্চিম দিকে কত চওড়া? এই যে 4 আছে, 4 থেকে 4-এর পিঠে দুটো শূন্য দিয়ে দেবো, তাহলে 400 কিমি। পশ্চিমে 400 কিমি চওড়া,
আর পূর্বে 2 আছে, 2 এর পরে দূরে 0 দেবো, 200 কিমি, 150 থেকে 200 কিমি চওড়া পেয়ে গেলাম, পশ্চিম আর পূর্বে চওড়া। এবার অনেক সময় কোশ্চেন পড়ে যায় হিমালয় টোটাল কতটা দৈর্ঘ্য, টোটালটা কি করে করব, দেখুন এই 2 আর 4, প্রথমে 2 লিখবো, তারপর 4 লিখবো, তারপর 0 0 দেবো, টোটাল কত 2400 কিলোমিটার। অনেক সময় এর প্রস্থ পড়ে, প্রস্থ কত, এই 200 তে লেখা আছে 200 লিখে দেবো, আর সেখান থেকে 500, 200 থেকে 500 কিমি কিন্তু হিমালয় প্রস্থ। তাহলে আমরা এই সেট 4-এ আমরা কি দেখে নিলাম, হিমালয় কোন দিকে চওড়া বেশি, কোথায় কম, কত বেশি কম, টোটাল লেন্থ ফেন্স সব দেখে নিলাম। এবার চলুন সেট 5, এই সেট 5-এ কি পড়ে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম পড়ে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা হচ্ছে 8848.26, এই 0.26, এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে, কত 8848.26 মিটার। কোথায় অবস্থিত, নেপালে অবস্থিত। আবার অনেক সময় কোশ্চেন পড়ে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন কি হবে কাঞ্চনজঙ্ঘা, কত 8586 মিটার, কোথায় অবস্থিত, সিকিমে অবস্থিত। তাহলে সেট 5 আমরা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ জেনে নিলাম। তারপরে সেট 6 পরে পৃথিবীর 3টে সর্বোচ্চ শৃঙ্গের নাম জেনে নেব। প্রথম হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, দেখুন 2 নম্বর হচ্ছে K2, 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা কি করে মনে রাখবো, মাউন্ট এভারেস্ট, এভারেস্টে দেখুন আমরা বলি না যে এভারগ্রিন হিরো, এভারগ্রিন হিরো মানে কি, সে সবসময় এভারগ্রিন, ঠিক আছে, এভারগ্রিন থেকে হচ্ছে এভারেস্ট, মানে এভারেস্ট সবসময়ের জন্য হাইয়েস্ট, সবসময়ের জন্য 1 নম্বর, ওকে। আর 2 নম্বর দেখুন K2, দেখুন 2টা লেখা আছে K2, 2 থেকে লিখে দেবো সেকেন্ড, তাহলে K2 হচ্ছে 2 নম্বর পৃথিবীর মধ্যে। আচ্ছা কাঞ্চনজঙ্ঘা, এটা মনে রাখবো, দেখবেন কি করে মনে রাখবো, আমাদের বাংলার একটা অ্যাক্ট্রেস আছে কাঞ্চন, তাই তো, শ্রাবন্তী আর কাঞ্চন কটা করে বিয়ে করেছে, 3টে করে বিয়ে করেছে, তাই তো, তাহলে কাঞ্চনের 3টে বিয়ে, তাহলে কাঞ্চনজঙ্ঘার র্যাঙ্ক বিশ্বে কত হবে, 3 নম্বর। তাহলে আমরা এখানে কিন্তু পৃথিবীর 3টে সর্বোচ্চ শৃঙ্গ পেয়ে গেলাম। এরপর সেট 7-এ পড়ে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা ম্যাক্সিমাম ছেলেমেয়ের কিন্তু কনফিউজ আছে, চলুন আজকে এই কনফিউজ আপনাদের দূর করে দিই। দেখুন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, অনেক বইয়ে K2 লেখা থেকে, আচ্ছা অনেক বই লেখা থাকে কাঞ্চনজঙ্ঘা, ওকে, কোনটা ঠিক কোনটা ভুল চলুন আজকে একটু দেখা যাক। দেখবেন এটাকে একটা বাস্তব উদাহরণ দিই, হাসির একটা উদাহরণ দিই, তাহলে মনে থাকবে। সলমান খানকে আমরা সবাই চিনি, ঐশ্বর্য রায়কে আমরা সবাই চিনি। আচ্ছা সলমান খান এখনো কিন্তু মনে প্রাণে ভাবে ঐশ্বর্য রায় হচ্ছে ওর, কিন্তু বাস্তবে ঐশ্বর্য রায়কে অধিকার করে কে আছে, অভিষেক বচ্চন, তাই তো। সলমান খান কিভাবে মনে প্রাণে ঐশ্বর্য রায় ওর, কিন্তু বাস্তবে অভিষেক বচ্চনকে অধিকৃত করে আছে, তাই তো। ঠিক সেরকম ভারত সরকার, ঠিক আছে, প্রশাসনিকভাবে ভাবে K2 ওদের, অ্যাকচুয়ালি K2 POK, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান K2 অধিকার করে আছে, ঠিক আছে। তাহলে ভৌগোলিকভাবে কিন্তু ভারত দাবি করলেও প্রশাসনিকভাবে কিন্তু K2 ভারতের ভেতরে নাই। তাই ভারত সরকার যতগুলো ম্যাপ প্রকাশ করেছে, যেহেতু মনোপ্রাণে সলমান খানের মতো ভাবে যে ঐশ্বর্য রায় ওর, সেরকম মনোপ্রাণে কিন্তু ভারত সরকার ভাবে K2 ওর। তাই ভারত সরকার যে সমস্ত ম্যাপ প্রকাশ করেছে সেখানে K2কে ভারতের মধ্যে অবস্থান দিয়েছে। তাই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 অনেক জায়গায় বলে, যে অ্যাকচুয়ালি কিন্তু K2 নয়। এবার যদি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলি, উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভারতের মধ্যে অবস্থিত, উচ্চতা কত 8586, এটা কিন্তু আবার সিকিম নেপাল সীমান্তে অবস্থিত। তাহলে এখানে আবার একটু কনফিউজ হয়ে যায়। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ধরবো, যদি কোশ্চেন দেয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন K2 থাকলে K2 নাহলে কাঞ্চনজঙ্ঘা। এরপর আর একটা দেখুন, এখানে আবার ঘটনার একটু টুইস্ট আছে, টুইস্টটা কীরকম, কাঞ্চনজঙ্ঘা আবার সিকিম নেপাল সীমান্তে অবস্থিত, মানে পুরোপুরি ভারতে নয়। তো অনেক সময় এরকম আর পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিচ্ছে যে ভারতের ভেতরে সম্পূর্ণভাবে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম, তখন উত্তর হয়ে যাবে কি নন্দা দেবী। কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে, 7816 কিলোমিটার। তাহলে এখান থেকে কনফিউজ আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অনেক বই K2 লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি K2 পাকিস্তান অধিকার করে আছে, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অনেক বই কাঞ্চনজঙ্ঘা লেখা থেকে, কেন লেখা থেকে বলতে পারলাম। আবার অনেক বই লেখা থাকে ভারতের ভেতরে সম্পূর্ণ ব্যবস্থা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী, ওকে। এবার চলুন আমরা হিমালয়ের ছবিটা একটু দেখে নিই। এই যে ভারতের ম্যাপ দেখুন তো হিমালয় কিরম করে আছে। ভারতে যদি দেখতে পাই হিমালয় কিন্তু অর্ধচন্দ্রাকৃতিভাবে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। আশা করছি এই টোটাল আলোচনার মধ্যে আমরা হিমালয় সম্পর্কে পরীক্ষায় যে কোশ্চেনগুলো পড়ে সেগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই এটা একটু ভালো করে দেখবেন। এরপরে আমরা চলে আসবো হিমালয়ের কিন্তু শ্রেণীবিভাগে। এরপরে আমরা উচ্চতা বা প্রস্থ বরাবর বা উত্তর দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগটা দেখে নেব, অর্থাৎ নর্থ টু সাউথ ডিভিশন অফ হিমালয়। আমরা উত্তর দক্ষিণ বরাবর হিমালয়কে টোটাল
চার ভাগে ভাগ করবো, ঠিক আছে। প্রথম হচ্ছে তেতিস হিমালয় বা ট্রান্স হিমালয় বা এটাকে তিব্বত হিমালয় বলা হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হিমাদ্রি হিমালয় বা প্রধান হিমালয় বা উচ্চ হিমালয়, যেটাকে আমরা গ্রেট হিমালয় বলতে পারি। 3 নম্বর হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়, যেটাকে মিডিল হিমালয়, হিমাচল হিমালয়, লেসার হিমালয় বা লোয়ার হিমালয় বলে। আর 4 নম্বর বলা হয় শিবালিক হিমালয় বা বই হিমালয় বা আউটার হিমালয়। এই যে 4টে ভাগ আছে, এই 4টে ভাগের মধ্যে সব থেকে প্রথমে তৈরি হয়েছে ট্রান্স হিমালয় বা তেতিস হিমালয়। তাই এই হিমালয়টার সাথে এই যে বাকি 3টে যে হিমালয়, এই হিমালয়ের কিন্তু কোনো মিল নেই। অর্থাৎ দেখুন আমার এই হাতটা যে দেখা যায়, এই হাতটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, এটাকে হচ্ছে শিবালিক হিমালয়, তারপরে এটা হচ্ছে মধ্য হিমালয়, তারপরে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমরা কি বলবো, গ্রেট হিমালয়। আর এই যে এইটা আমরা কি দেখতে পাচ্ছেন, ট্রান্স হিমালয় দেখতে পাবেন না, এই ট্রান্স হিমালয়টাকে প্রথম দেখুন, যেমন আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমার পিঠটা কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এই পিঠটা হচ্ছে ট্রান্স হিমালয়। তাহলে সব থেকে প্রথমে সৃষ্টি হয়েছিল ট্রান্স হিমালয়, তারপরে এই 3টে হিমালয় একসাথে সৃষ্টি হয়েছিল প্রায় কাছাকাছি সময়। তাই ট্রান্স হিমালয়ের সাথে এই হিমালয়ের কিন্তু কোনো মিল নেই। ওকে, এবার চলুন আমরা দেখে নিই এই 4টে হিমালয়ের মধ্যে এই সব থেকে প্রথম হিমালয় হচ্ছে তেতিস হিমালয়। 12 থেকে 7 কোটি বছর আগে প্রথম ভূ আন্দোলনের সৃষ্টি হয়েছিল। তারপরে হিমাদ্রি হিমালয় কিন্তু প্রথম ভূ আন্দোলনের সৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে সৃষ্টি হয়েছিল। আচ্ছা, যেটা মধ্য হিমালয় আছে এটা কিন্তু সেকেন্ড ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছিল 2.5 থেকে 3 কোটি বছর আগে, ঠিক আছে। আর শিবালিক হিমালয়ের সৃষ্টি হয়েছিল থার্ড ভূ আন্দোলনের ফলে 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে। তাহলে আমরা এখানে উৎপত্তি দেখে নিলাম কোন হিমালয় কখন সৃষ্টি হয়েছিল। এই হিমালয়টা কিন্তু আমরা উত্তর থেকে দক্ষিণে সাজিয়েছি, পরীক্ষণের সময় পড়ে যে উত্তর থেকে দক্ষিণে সাজাতে দেয়, কিংবা উল্টো যদি পড়ে দক্ষিণ থেকে উত্তরে, তখন আমরা উল্টোভাবে সাজাবো। প্রথম তখন শিবালিক হয়ে যাবে, তারপরে মধ্য হবে, তারপরে গ্রেট হবে, তারপর তেতিস হবে। আচ্ছা, কি করে মনে রাখবো, দেখুন এস ফর শিবালিক, এস ফর সাউথ, সব থেকে সাউথ মানে দক্ষিণে অবস্থিত কি হবে, শিবালিক। ওকে, চলুন এবার এই 4টে হিমালয়কে আমরা পরপর আলোচনা করবো। প্রথমে আমরা কি আলোচনা করব, ট্রান্স হিমালয়, ঠিক আছে। ট্রান্স হিমালয় কি হয়, ভারত এবং চীনের মাঝখানে অবস্থিত, তাই এটাকে আমরা কি বলবো, ভারত ও চীনের অবস্থিত বলে এটার নাম হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। এটা লাদাখ এবং তিব্বতে অবস্থিত। এটা হচ্ছে গ্রেট হিমালয়ের উত্তরে থাকবে। এর দৈর্ঘ্য আমরা দেখে নেবো কত, 1000 কিলোমিটার, প্রস্থ 40 থেকে 225 কিলোমিটার, উচ্চতা 3000 থেকে 4000 কিলোমিটার। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট যেটা পড়ে যে ট্রান্স হিমালয় কোন কোন পর্বত শ্রেণী দ্বারা গঠিত, ঠিক আছে। 4টে পর্বত শ্রেণী দ্বারা ট্রান্স হিমালয় গঠিত, কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস। ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এটা ভুল করে যায় বা ভুলে যায়। চলুন এটা একটা শর্টকাট ট্রিকের মধ্যে বুঝিয়ে দিই। আমরা বলি না একটা গান আছে, তুই আমার কলিজা, এই কলিজা, কলিজা কথাটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তাহলে কলিজার ক থেকে হচ্ছে কারাকোরাম, ক থেকে হচ্ছে কৈলাস, ল থেকে হচ্ছে লাদাখ, আর বুর্গিজ থেকে হচ্ছে জাস্কার। তাহলে প্রথমে কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস। কৈলাস তিব্বতের অংশ। এরপর এই যে ট্রান্স হিমালয় আছে, এখানে কিন্তু কিছু উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ আছে। কি কি আছে, লিওপার্ড-গেল, ব্রড পিক, গ্যাসের বুরুম। এই তিনটেও কিন্তু ছেলে মেয়ে ভুলে যায়। এখানেও একটা শর্টকাট ট্রিক বার করা হয়েছে, ঠিক আছে। আমরা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় ব্রায়ান লারা বলে একজন প্লেয়ার ছিল, অস্ট্রেলিয়ান গ্রেট প্লেয়ার ছিল, এটা মনে রাখবো যে ব্রায়ান লারা গ্রেট প্লেয়ার ছিল। ব্রায়ান থেকে হচ্ছে ব্রড পিক, লারা থেকে হচ্ছে লিওপার্ড-গেল, আর গ্রেট থেকে হচ্ছে গ্যাসের ব্রুম। আশা করছি আর ভুল হবে না। এরপরে ট্রান্স হিমালয়ের যে এই যে 4টে পর্বত শ্রেণী আছে, এই সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে, কারণ এখান থেকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন চলে আসে। চলুন প্রথম হচ্ছে কারাকোরাম, ঠিক আছে। কারাকোরামের বিস্তার হচ্ছে 400 কিলোমিটার, অবস্থান হচ্ছে লাদাখে। এর কারাকোরামের অপর নাম হচ্ছে কৃষ্ণগিরি বা বসুধার ধবলগিরি। কি করে মনে রাখবো, কয়ে কারাকোরাম, কয়ে কৃষ্ণগিরি। ওকে, আচ্ছা, কারাকোরাম যেহেতু বরফে ঢাকা থাকে, তাই এটাকে অনেক সময় বলা হয় বসুধার ধবল শীর্ষ বলা হয়। আচ্ছা, কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2। কটা, K2। অ্যাকচুয়ালি কারাকোরামের টোটাল 75টা শৃঙ্গ আছে, K1, K2, K3, K4, K5, K6, K7, K8, এমকে টোটাল 75, 75টা শৃঙ্গ আছে। তার মধ্যে সব থেকে উচ্চ শৃঙ্গ হচ্ছে K2। ওকে, আচ্ছা, অন্যান্য শৃঙ্গ কি কি আছে, অন্যান্য শৃঙ্গ আছে ব্রড পিক আছে, গ্যাসের ব্রুম আছে। আচ্ছা, কারাকোরাম কিন্তু কিছু হিমবাহের জন্য বিখ্যাত। কারাকোরাম উল্লেখযোগ্য হিমবাহ কি আছে, এক হচ্ছে সিয়াচেন, ভারতের কিন্তু দীর্ঘতম হিমবাহ। 2 হিসপার, 3 বাল্টোরা,
4 বিয়াফো, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা প্রায় দিয়ে দেয় যে কারাকোরামে যে সমস্ত হিমবাহ আছে তার নাম কি, ছেলেমেয়েরা ভুলে যায়। চলুন এটারও একটা শর্টকাট ট্রিক বার করা গেছে। আমরা বলি না তোর সাথে আমার হিসাব আছে, বা তোর সাথে আমার টাকা পয়সা হিসাবটা করে নি, ওই হিসাব কতটা মনে রাখবে। দেখুন হয়স্বই দন্তস্ব হিসাব, হ থেকে হচ্ছে কি, হ থেকে হচ্ছে হিসপার, দন্তেশ্ব থেকে কি, দন্তেশ্ব থেকে হচ্ছে সিয়াচেন, আর ব থেকে দুটো, ব থেকে বাল্টোরা, আর ব থেকে হচ্ছে বিয়াফো। তাহলে এই হিসাব কথার মনে রাখলে কিন্তু আমি এই 4টি হিমবাহের নাম কিন্তু পেয়ে যাব। চলুন এরপরে দেখা যায় জাসকার। জাসকার কি, জাসকার হচ্ছে লাদাখের দক্ষিণ দিকে অবস্থিত। এটা হচ্ছে উচ্চ হিমালয়ের অর্থাৎ গ্রেট হিমালয়ের সম্প্রসারিত অংশ। ঠিক আছে, এই দুটো মনে রাখলেই হবে। আচ্ছা, তারপর আমরা চলে আসবো লাদাখ পর্বতশ্রেণী। ঠিক আছে, লাদাখ কি, লাদাখ হচ্ছে কারাকোরামের দক্ষিণে অবস্থিত। দৈর্ঘ্য কত, 300 কিলোমিটার, উচ্চতা কত, 6000 মিটার। পর্বতের উত্তর পূর্ব দিকে লাদাখ মালভূমি আছে। আর লাদাখ কি ভারতের হচ্ছে সর্বোচ্চ মালভূমি। এখানে কিন্তু লাদাখে কয়েকটা উল্লেখযোগ্য হ্রদ আছে। হ্রদগুলোর নাম কি, প্যাংগং, সোমারাডি, ঠিক আছে, গিরিপথ আছে, খারদুংলা। আচ্ছা, লাদাখে যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে রাকাপোসি। কি নাম, রাকাপোসি। রাকাপোসি হচ্ছে স্টিপেস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। যতগুলো ওয়ার্ল্ডে পিক আছে তার মধ্যে স্টিপেস্ট পিক হচ্ছে রাকাপোসি। তাহলে এখানে আমাকে কি কি মনে রাখতে হবে, রাকাপোসি, খারদুংলা, প্যাংগং, সোমারাডি, লাদাখ, এই কথাগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়। চলুন এখানেও একটা শর্টকাট ট্রিক বার করা গেছে। যেমন মনে করুন দুজন বান্ধবী আছে, একজনের নাম সোমা, একজনের নাম রাখি। তাহলে কি বলছে, সোমা আর রাখি খাটে বসে লাল পান খাচ্ছে। কি ট্রিকটা কি, সোমা আর রাখি খাটে বসে লাল পান খাচ্ছে। সোমা থেকে সোমারাডি, আচ্ছা রাখি থেকে হচ্ছে রাকাপোসি, খাট থেকে হচ্ছে খারদুংলা, পান থেকে হচ্ছে প্যাংগং, ঠিক আছে, লাল থেকে হচ্ছে লাদাখ। তাহলে এই যে নামগুলো বললাম এগুলো কিন্তু লাদাখ পর্বতশ্রেণীর ক্ষেত্রে উল্লেখযোগ্য। ওকে, আচ্ছা তারপরে চলে আসবো কৈলাস। কৈলাস বলছে পশ্চিম তিব্বতে অবস্থিত। কৈলাস লাদাখের সম্প্রসারিত অংশ। ঠিক আছে, তাহলে কৈলাস হচ্ছে লাদাখের সম্প্রসারিত অংশ, আর উচ্চ হিমালয়ের সম্প্রসারিত অংশ হচ্ছে জাসকার। আচ্ছা, কৈলাসের গড় উচ্চতা কত, 5500 থেকে 6000 মিটার। ওকে, এর গড় প্রস্থ কত, 30 কিলোমিটার। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কৈলাস। তাহলে এই 4টে সম্পর্কে এগুলো মনে রাখলেই যথেষ্ট পরীক্ষার জন্য। এরপরে আমরা আবার 2 নম্বরে চলে আসবো। 2 নম্বর কি, হিমাদ্রি হিমালয় বা প্রধান হিমালয় বা উচ্চ হিমালয়। চলুন দেখা যাক। এটা বলছে হিমালয়ের সব থেকে উঁচু অংশ, সব থেকে উঁচু অংশ। নাম কেন হিমাদ্রি হয়েছে, হিম মানে বরফ, সবসময় বরফে ঢাকা থাকে, তাই নাম হচ্ছে হিমাদ্রি হিমালয়। আচ্ছা, এখানে বলে রাখি এই যে ট্রান্স হিমালয় এবং হিমাদ্রি হিমালয় এই দুটো জায়গায় কিন্তু বরফে ঢাকা থাকে। যেহেতু বরফে ঢাকা থাকে তাই এখানে কিন্তু কোনো জীবজন্তু বা প্রাণী কিংবা গাছপালা কিচ্ছু পাওয়া যায় না। ওকে, আশা করি মনে থাকবে। আচ্ছা, এবার দেখুন হিমাদ্রিতে কিন্তু কতগুলো পর্বতশৃঙ্গ আছে পূর্ব থেকে পশ্চিমে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় পড়ে যে হিমাদ্রি হিমালয়ে যে সমস্ত পর্বতশৃঙ্গগুলো আছে সেগুলো পূর্ব থেকে পশ্চিমে সাজাতে বলে কিংবা পশ্চিম থেকে পূর্বে সাজাতে বলি। চলুন আমরা নামগুলো আবার দেখে নিই। পূর্ব থেকে পশ্চিমে প্রথম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তারপর হচ্ছে মাকালু, তারপর হচ্ছে এভারেস্ট, 4 নম্বর হচ্ছে মনসালু, 5 নম্বর হচ্ছে ধৌলাগিরি, 6 নম্বর হচ্ছে অন্নপূর্ণা, 7 নম্বর হচ্ছে নন্দাদেবী, 8 নম্বর হচ্ছে কামেট। কিন্তু সমস্যার বিষয় কি জানেন তো, সমস্ত এই যে 8টা পর্বতশৃঙ্গ আছে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু এই নামটা মনে রাখতে পারে না। মনে রাখা খুবই কষ্ট সাপেক্ষ। তাই এখানেও একটা শর্টকাট ট্রিক বার করা গেছে। চলুন শর্টকাট ট্রিকটা মনে রাখলে আশা করছি ভুল হবে না। শর্টকাট ট্রিকটা কি, কাঞ্চন ও অন্নপূর্ণা, কাঞ্চন ও অন্নপূর্ণা এভারেস্টে ধ্যান করে তাদের মনস্কামনা পূর্ণ করলো। তাহলে কি ট্রিকটা হচ্ছে, কাঞ্চন ও অন্নপূর্ণা এভারেস্টে ধ্যান করে তাদের মনস্কামনা পূর্ণ করলো। কাঞ্চন থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা থেকে অন্নপূর্ণা, এভারেস্ট থেকে এভারেস্ট, ধ্যান থেকে হচ্ছে ধৌলাগিরি, মন থেকে হচ্ছে মাকালু, দুন্তেন্ন থেকে হচ্ছে নন্দাদেবী, ক থেকে হচ্ছে কামেট, আর একটা কামনার ম থেকে হচ্ছে মনসালু। তাহলে এই ট্রিকটার মাধ্যমে কিন্তু আমরা এই 8টা পর্বতশৃঙ্গের নাম রাখতে পারবো। আচ্ছা, হিমাদ্রি হিমালয়ে কিন্তু অনেক সময় গিরিপথের নাম পড়ে যায়। 1 হচ্ছে নাথুলা, 2 হচ্ছে জেলেবলা, 3 বুর্জিলা, 5 শিবকিলা। এটাও একটা শর্টকাট ট্রিক বার করা গেছে কি, নাথুরাম বসের জেল হয়েছে, নাথুরাম থেকে হচ্ছে নাথুলা, আচ্ছা বসের ব থেকে হচ্ছে বুর্জিলা, দুন্তেশ্ব থেকে হচ্ছে শিবকিলা, জেল থেকে হচ্ছে জেলেবলা। আশা করছি আর ভুল হবে না। এবার চলুন 3 নম্বর মধ্য বা হিমাচল হিমালয় আমরা দেখে নেব। মধ্য বা হিমাচল হিমালয় উচ্চতা কত, 2500 থেকে 4500 মিটার, চড় হচ্ছে 60 থেকে 80 কিলোমিটার,
এখানেও কিন্তু কতগুলো পর্বতশ্রেণী আছে। কি কি পর্বতশ্রেণী আছে? এক হচ্ছে পীরপাঞ্জাল, 2 ধওলাধর, 3 হচ্ছে মুসৌরি বা নাকটিব্বা, 4 হচ্ছে মহাভারত। এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, মধ্য হিমালয়ের কি কি পর্বতশ্রেণী আছে। এখানেও একটা শর্টকাট ট্রিক বার করে গেছে। দেখুন শর্টকাট ট্রিকটা কি, পার্বতীর মন পাবার জন্য নাগা সাধু মহাভারত পড়ে ধ্যান করছে। আচ্ছা, পার্বতী থেকে হচ্ছে পীরপাঞ্জাল, মন থেকে হচ্ছে মুসৌরি, নাগা থেকে হচ্ছে নাগটিব্বা, ঠিক আছে, ধ্যান থেকে হচ্ছে ধওলাধর, আর মহাভারত থেকে হচ্ছে মহাভারত। ওকে। আচ্ছা, এখানে কতগুলো উপত্যকা আছে? কাশ্মীর, কুল্লু, কাংড়া। ওকে। আচ্ছা, এখানে গিরিপথ কি কি আছে? বানিহাল, জহর টানেল, পীরপাঞ্জাল, গোপালঘর, বিরাল। আর এখানে খুব একটা মজাদার জিনিস আছে। আচ্ছা দেখুন, আপনারা যদি কাউকে মন দিয়ে দেন, মন দিলে কি হয়, তাকে আপনি মনের মাঝখানে রাখেন, মধ্যমণি হয়ে যায় সে আপনার। আর যখনই মধ্যমণি হয় আপনাদের মধ্যে প্রেম হয়, প্রেম হলে বিয়ে হয়, আর বিয়ের পর আপনারা কিন্তু হানিমুন করতে যান। আচ্ছা, আমরা কোথায় হানিমুন করতে যান? হয় মুসৌরি, কিংবা কাশ্মীর, কিংবা সিমলা, কিংবা নৈনিতাল। যত রোমান্টিক প্লেস আছে হানিমুনের জায়গা সব কোথায় অবস্থিত? সব কিন্তু মধ্য হিমালয়ে অবস্থিত। তাহলে মনে রাখবো কি, মন আদান প্রদান হলে কি, যার সাথে মন আদান প্রদান হবে সে আমাদের মধ্যমণি হয়ে যাবে। যখনই মধ্যমণি হয়ে যাবে তার সাথে প্রেম হবে, প্রেম হলে বিয়ে হবে, বিয়ে হলে হানিমুন করতে যাবো। হানিমুন করতে কোথায় যাবো? যত হানিমুনের জায়গা আছে কাশ্মীর, সিমলা, নৈনিতাল, কুল্লু, মুসৌরি সবই কোথায় অবস্থিত? মধ্য হিমালয়। মধ্য থেকে মন, আর মন দেওয়া নেওয়া মানে বুঝতেই পারছেন। ওকে। আচ্ছা, এবারে এই মধ্য হিমালয়ে কি হয়, শীতকালে বরফ জমে থাকে, গ্রীষ্মকালে বরফটা গলে যায়, তখন কিন্তু ঘাস জন্মায়। আর এখানে যে ঘাস জন্মায় সেগুলো বলে মার্গ। কাশ্মীরে কি বলে? মার্গ। যেমন যেমন কি সোনমার্গ, গুলমার্গ। উত্তরাখণ্ডে আবার সেগুলো বলে বুগিয়াল, আউলি। আচ্ছা, এবার চলুন আমরা একটা ম্যাপে দেখিনি। প্রথমে আমরা 4টি হিমালয় দেখেছিলাম। দেখুন এখানে ম্যাপে এই যে লাল কালিতে দেখানো আছে এটা হচ্ছে গ্রেট হিমালয়। আচ্ছা, এই যে নীল কালিতে আছে এটা হচ্ছে মিডিল হিমালয়। আর এটা যে ভাঙা ভাঙা আছে সেটা হচ্ছে শিবালিক হিমালয়। আর একেবারে ওপরে আছে কি? ট্রান্স হিমালয়। চলুন এবার আমরা শিবালিক হিমালয় একটু আলোচনা করে ফেলবো। শিবালিক হিমালয় হচ্ছে সবথেকে দক্ষিণতম অংশ। দক্ষিণ আমি কি করে মোড়া বলছি, এস এ শিবালিক, এস এ সাউথ। তাহলে শিবালিক হচ্ছে সব থেকে দক্ষিণতম অংশ। এটা উচ্চতা কত? 600 থেকে 1500 মিটার। চওড়া কত? 15 থেকে 50 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, এর আচ্ছা, এটা হচ্ছে কি জানেন তো, শিবালিকটা কি হয়? শিবালিকটা হচ্ছে এই যে সমস্ত হিমালয় আছে এখান থেকে নুড়ি, কাকর, বালি নদীগুলো ক্ষয় করে আনে এই শিবালিকে পাদদেশে জমা করে। ঠিক আছে। ওই জমা হয়ে কিন্তু এই শিবালিক হিমালয় তৈরি হয়েছে, এবং এখানে কিন্তু অনেক উপত্যকা তৈরি হয় যেটাকে বলা হয় দুন বলা হয়। এই উপত্যকাগুলো পশ্চিম হিমালয় বলা হয় দুন, যেমন হচ্ছে দেরাদুন। আর পূর্ব হিমালয় বলা হয় ডুয়ার্স। আচ্ছা, পশ্চিম দিক মানে হচ্ছে বাম দিক, পূর্ব দিক মানে ডান দিক। এইভাবে মনে রাখবো, ডয়ে ডুয়ার্স, ডয়ে ডান দিক। তাহলে ডান দিকটাকে আমরা কি বলবো? ডুয়ার্স। বাম দিকটাকে আমরা কি বলবো? দুন। আচ্ছা, এখানে কিন্তু শিবালিকের হিমালয়ে প্রচুর দুন আছে। কোন কোন দুন আছে নামগুলো পড়ে, দেরাদুন, কোটা, চৌখাম্বা, পাটলি, চুম্বি। এই যে 5টা নাম আছে এটা কিন্তু মনে রাখা খুবই খুবই চাপ হয়ে যায়। এখানেও কিন্তু একটা শর্টকাট ট্রিক বার করা গেছে। কি? চাঁদনি। চাঁদনি হচ্ছে একটা মেয়ের নাম। চাঁদনি আকাশচুম্বী স্বপ্ন নিয়ে দাদুর সাথে কোটাতে মেডিকেল পড়তে গেল। আচ্ছা, আমরা জানি কোটা মেডিকেল কোচিং এর জন্য কিন্তু খুব বিখ্যাত। আর কেউ যদি ভাবে যে আমি কোটাতে মেডিকেল যাবো, তার স্বপ্ন কি হবে? আমি বড় বিশাল বড় ডাক্তার হব, গরিবদের সেবা করব, তাই তো? এই স্বপ্ন পূরণের জন্য চাঁদনি কোথায় যাচ্ছে? কোটা যাচ্ছে। তাই কি বলছে? চাঁদনি আকাশচুম্বী স্বপ্ন নিয়ে দাদুর সাথে কোটাতে মেডিকেল পড়তে গেল। ওকে। এবার চলুন, প্রথমে চাঁদনি থেকে হচ্ছে চৌখাম্বা। ওকে। চুম্বি থেকে চুম্বি। আচ্ছা, দাদু থেকে দেরাদুন, কোটা থেকে কোটা, আর পড়তে থেকে হচ্ছে পাটলি। তাহলে এই যে আমরা এই ট্রিকটা ব্যবহার করলাম, এখানে কিন্তু আমরা 5টা দুন জেনে গেলাম। ওকে। আচ্ছা, এবার দেখুন এই শিবালিকের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। যেমন জম্মু কাশ্মীরে এটাকে বলে জম্মু পাহাড়। আচ্ছা, উত্তরাখণ্ডে বলে ধ্যাং। ঠিক আছে, দুন্দওয়া। আচ্ছা, নেপালে বলা হয় চুরিয়া পাহাড়। ঠিক আছে। আচ্ছা, অরুণাচল প্রদেশে বলে ডাফলা, মিসমি, মিরি, অ্যাবব। ওকে। তাহলে আমরা এই আলোচনা কিন্তু প্রত্যেক হিমালয় সম্পর্কে দেখে নিলাম। এবার চলুন ছবিতে একটু দেখে নেওয়া যাক 4টি হিমালয় সম্পর্কে। প্রথমে দেখুন কি, এই লাল কালিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেট হিমালয়। তারপরে আছে কি? মিডিল হিমালয়। তারপরে ভাঙা ভাঙা হচ্ছে শিবালিক হিমালয়। একেবারে উপর হচ্ছে ট্রান্স হিমালয়। ওকে। এবার চলুন এই ছবি দেখা যায়, এই যেটা হচ্ছে ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় কি বলেছিলাম? কলিজা। তুই আমার কলিজা,
কয়ে হচ্ছে কেটু, লয়ে লাদাখ, তারপরে জাস্কার, আর হচ্ছে কৈলাস। ওকে, আচ্ছা তারপর দেখুন হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় আমরা কি বলেছিলাম, হিমাদ্রি হিমালয় কিন্তু আমাদের এই যে আটটা আছে, এই আটটাকে মনে রাখার জন্য একটা ট্রিক বলেছিলাম। দেখুন পরপর এখানে ছবিতে দেওয়া আছে কি কি আছে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, এভারেস্ট, মনসালু, অন্নপূর্ণা, নন্দাদেবী, কামেট, ধৌলাগিরি। ওকে, আর এখানে দেখুন শিবালিক হিমালয়। শিবালিক হিমালয় দেখুন নামগুলো আলাদা আলাদা আছে, মিরি, মিসমি, ডাফলা। তাহলে এই ছবিটা আমরা দেখে নিলাম। তাহলে এখানে আমরা কি দেখে নিলাম, উচ্চতা বা প্রস্থ বরাবর উত্তর দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগ দেখে নিলাম। তাহলে এই ভিডিওতে আমরা কি কি শিখলাম, প্রথমে আমরা কি শিখলাম যে টোটাল ভারতকে ভূপ্রাকৃতিকভাবে কয়েকভাবে ভাগ করে সেটা জেনে নিলাম। তারপর কি জেনে নিলাম, হিমালয় পর্বতশ্রেণী থেকে অনেকগুলো কোশ্চেন আসে পরীক্ষায়, সেগুলো জেনে নিলাম। তারপর আমরা কি জেনে নিলাম, তারপর আমরা প্রথম ভাগটা অর্থাৎ উচ্চতা বা প্রস্থ বরাবর বা উত্তর দক্ষিণ হিমালয়ের শ্রেণীবিভাগ জেনে নিলাম। এবার এর উপর আমরা একটা মক টেস্ট দেবো, এই মক টেস্টগুলো আপনারা দেবেন। তারপরে আস্তে আস্তে করে ভূপ্রকৃতি এগোবে। ওকে, তাহলে মক টেস্ট করা যাক ভারতের ভূপ্রকৃতি থেকে। 1 নাম্বার কোশ্চেন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এ এভারেস্ট, বি কেটু, সি কাঞ্চনজঙ্ঘা, ডি নন্দা দেবী। 2 নাম্বার, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, এ এভারেস্ট, বি কেটু, সি কাঞ্চনজঙ্ঘা, ডি নন্দা দেবী। 3 নাম্বার কোশ্চেন, পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, এ এভারেস্ট, বি কেটু, সি কাঞ্চনজঙ্ঘা, ডি নন্দা দেবী। 4 নাম্বার কোশ্চেন, ভালো করে শুনবেন কোশ্চেনটা, সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এ এভারেস্ট, বি কেটু, সি কাঞ্চনজঙ্ঘা, ডি নন্দা দেবী। 5 নাম্বার, হিমালয়ের কোন দিক বেশি চওড়া, এ পশ্চিম, বি পূর্ব, সি উত্তর, ডি দক্ষিণ। 6 নাম্বার, পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত কোন হিমালয়, এ ট্রান্স, বি মধ্য, সি উচ্চ, ডি শিবালিক। 7 নম্বর কোশ্চেন, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এ নন্দা দেবী, বি কেটু, সি এভারেস্ট, ডি কাঞ্চনজঙ্ঘা। 8 নম্বর কোশ্চেন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এ নন্দা দেবী, বি কেটু, সি এভারেস্ট, ডি কাঞ্চনজঙ্ঘা। 9 নম্বর, স্টিপেস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, এ রাকাপোসি, বি লাদাখ, সি কেটু, ডি নন্দা দেবী। 10 নম্বর কোশ্চেন, হিমালয় বিস্তৃত সিন্ধু টু গঙ্গা, বি সিন্ধু টু ব্রহ্মপুত্র, সি গঙ্গা টু ব্রহ্মপুত্র, ডি গঙ্গা টু গোদাবরী। 11 নম্বর, কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস দ্বারা কোন হিমালয় গঠিত, এ উচ্চ, বি মধ্য, সি ট্রান্স, ডি শিবালিক। 12 নম্বর, হিসপার, বাল্টোরো, বিয়াফো হিমবাহ কোন পর্বতশ্রেণীতে দেখা যায়, এ কৈলাস, বি জাস্কার, সি লাদাখ, ডি কারাকোরাম। 13 নম্বর কোশ্চেন, প্যাংগং, সোমারারি প্রভৃতি হ্রদ দেখা যায়, এ লাদাখ, বি জাস্কার, সি কৈলাস, ডি কারাকোরাম। 14 নম্বর, উচ্চ হিমালয়ের সম্প্রসারিত অংশ, এ লাদাখ, বি জাস্কার, সি কৈলাস, ডি কারাকোরাম। 15 নম্বর, লাদাখের সম্প্রসারিত অংশ, এ লাদাখ, বি জাস্কার, সি কৈলাস, ডি কারাকোরাম। 16 নম্বর, কোন হিমালয়ে মাকালু, মনসালু, কামেট, নন্দা দেবী দেখা যায়, এ শিবালিক, বি ট্রান্স, সি মধ্য, ডি হিমাদ্রি। 17 নম্বর, পিওকে পাক অকুপাইড কাশ্মীর দ্বারা অধিকৃত আছে, এ কেটু, বি নন্দা দেবী, সি কামেট, ডি সবকটি। 18 নম্বর, নাগটিপ্পা মুসৌরি কোন হিমালয়ে দেখা যায়, এ উচ্চ, বি মধ্য, সি শিবালিক, ডি ট্রান্স। 19, মার্গ এর সাথে সম্পর্কিত, এ পাঞ্জাব, বি উত্তরাখণ্ড, সি কাশ্মীর, ডি হিমাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে শিবালিক কি নামে পরিচিত, ডাফলা, মিসমি, অ্যাবভ সবকটি ঠিক। তাহলে এই টোটাল 20টা কোশ্চেন আমাদেরকে দেওয়া হলো, আমরা কোশ্চেনটা অবশ্যই করবেন, পরবর্তীকালে উত্তর দিতে হবে। আশা করছি আজকে সেশনটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।